সিটির সমর্থকরা বলেন ম্যানচেস্টার নীল। আজকে ম্যানচেস্টারের নীলই থাকার কথা, সেটা বেদনায়। সেই বেদনাটা এই না যে সিজনের শেষ ম্যাচে তারা হেরে গেছে, বেদনাটা এই যে গত 10 বছর ধরে যে লোকটা তাদের তিলে তিলে পৃথিবীর সেরা করে তুলছিল, সেই লোকটা আজকে তাদের ছেড়ে চলে গেল। সেই পেপ গার্দিওলার 1 দশকের সিটি অধ্যায় শেষ হলো। এই অধ্যায়টা নিয়ে আমরা একটা আস্ত এত বড় মহাকাব্য লিখে ফেলতে পারি। এই অধ্যায়ের যে উত্থান, উত্থান পর্বে যে ধৈর্য ধরা লাগছে ইউরোপীয় শিরোপার জন্য, আবার যে একটা সেমি পতন, এটাও ক্লাইম্যাক্স 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 পুরো ব্যাপারটায় সেখানে প্রাপ্তিই অনেক বেশি। পেপ গার্দিওলার পুরো জীবনটার দিকে যদি আপনি ফিরে তাকান, তাহলে সে কি না পাইছে, কি না পাইছে, বা পৃথিবীতে একটা কোচের পক্ষে ছোঁয়া সম্ভব এমন কোনো ট্রফি নাই যা তার পায়ের কাছে এসে দাঁড়ায় নাই। একটা ক্লাব কোচের পক্ষে সে তো ন্যাশনাল টিমের এখনো কোথাও কাজ করে নাই। একেবারে তার প্রকৃত শিষ্যরা পৃথিবী জয় করছে, আক্ষরিক অর্থে সর্বকালের সেরা হয়ে উঠছে। লিওনেল মেসি হয়ে উঠছে তার শিষ্যরা। তার শিষ্যরা এখন পৃথিবীর সেরা ক্লাবগুলো চালাচ্ছে। আতের্তা, ভিনসেন্ট কোম্পানি বা জাবি অলonso, কত সব শিষ্যরা পৃথিবী কাঁপাচ্ছে। এমনকি ক্লব বা নাগলসমানের মতো মানুষ, ওরকম পোড় খাওয়া লোকেরা, তারাও বলতেছেন যে এই লোকটা আমাদের চরম প্রতিপক্ষ, আমাদের বিরোধী মতের, আমাদের বিরোধী কৌশলের, কিন্তু আমরা এই লোকটা চিন্তা দ্বারা অনুপ্রাণিত, খানিকটা প্রভাবিত। তার মানে আপনার তাকালে মনে হবে গার্দিওলা পাইছেন আর পাইছেন, পাইছেন আর পাইছেন, গার্দিওলার চারিদিকে শুধু পাওয়া। তাহলে গার্দিওলা কেন বিদায়ের সময় ওই কথাটা বললেন যে আমাকে এই ম্যানচেস্টারের রাস্তায় বা পৃথিবীর যে কোনো জায়গায় একা হাঁটতে দেখলে একটু দৌড়ায় এসে জড়ায় ধরবেন, আমার বাকি জীবনে এইটাই সবচেয়ে বেশি দরকার হবে। এই জড়ায় ধরার লোকটা গার্দিওলা কেন দরকার হবে? তার মানে এই যে বিশাল পাওয়া, এটার বিনিময়ে তার জড়ায় ধরার লোকটা হারায় ফেলতে হয়েছে। তারা জড়ায় ধরার লোকটা নাই। গার্দিওলা আজকে যখন ম্যানচেস্টার ছেড়ে বার্সেলোনায় চলে যাচ্ছেন, হয়তো 2-4 ঘন্টার মধ্যে ফ্লাই করবেন। বার্সেলোনায় গিয়ে নিজের বাসায় যখন উঠবেন, দেখবেন বাসাটা ফাঁকা। হয়তো হেল্পিং হ্যান্ডরা আছে, ওখানে সার্ভিস দেওয়ার লোকজন আছে, কিন্তু ওই বাসায় কেউ নাই। তার ওয়াইফ নাই, তার সন্তানরা নাই। তারা গত বছরই তারা ছেড়ে গেছে। ইনফ্যাক্ট গত প্রায় 10 বছর ধরেই তারা বিচ্ছিন্ন জীবনযাপন করতেছিল, গত বছরই সময় না দেওয়ার অপরাধে গার্দিওলাকে ছেড়ে গেছে। এই গার্দিওলাকে নিয়ে আজকে আমি গল্প করতে চাই। গল্প ঠিক করতে চাই না, আমি বলতে চাই যে এই যে উপরের সফলতা, এই যে জীবনের অনেক পাওয়া, এইটার বিনিময়ে মানুষকে আসলে অনেক কিছু হারায় ফেলতে হয়। বলা যায় জীবনের সবচেয়ে দামি দামি জিনিসগুলো হারায় ফেলতে হয়। দেখেন, দুনিয়ার আদিকাল থেকে এটা প্রতিষ্ঠিত সত্য যে আপনি সর্বোচ্চ জ্ঞানের জন্য স্বর্গ থেকে বিতাড়িত হবেন। সর্বোচ্চ জ্ঞান যদি অর্জন করতে চান, আপনি স্বর্গ থেকে বিতাড়িত হবেন। এর জন্য সবচেয়ে ভালো কেস স্টাডি আমার মনে হয় না যে পেপ গার্দিওলা ছাড়া কেউ আছে। পেপ গার্দিওলা কে? পেপ গার্দিওলা এখন তো আসলে একটা স্কুল অফ ফিলোসফির প্রধান। পেপ গার্দিওলা দুটো স্কুলের শিষ্য। একটা তো সরাসরি ক্রুয়েফ স্কুলের স্টুডেন্ট, ক্রুয়েফের সে ছাত্র, ক্রুয়েফের কাছ থেকেই তার ফুটবলের প্রথম শিক্ষাটা হয়েছে। তারপরে সে নিজেই দর্শনের ছাত্র, নিজেই দর্শন নিয়ে পড়াশোনা করছে, ফুটবল দর্শনে একটা রূপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তার জন্য দ্রোণাচার্য ছিলেন বিয়েলসা, যিনি, যাকে আবার বলা হয় কোচদের কোচ। সে আর্জেন্টিনায় গিয়ে দিনের পর দিন বিয়েলসার সঙ্গে সেশন করে করে ফুটবল দর্শনকে শানিত করছেন। এখন ফুটবল দর্শনে পরবর্তী কয়েক দশক পেপ গার্দিওলা যখন কোচিং শুরু করলেন, সেই বার্সেলোনা যেখান থেকে তার উত্থান খেলোয়াড় হিসাবে, যেখান থেকে তার শিক্ষা, সেই বার্সেলোনা নিয়ে ভুবনজয়ী হলেন। বার্সেলোনাতে মেসি, জাভি, ইনিয়েস্তা, নেইমারকেও পেলেন খানিকটা সময়ের জন্য। মানে কি না তৈরি করলেন বার্সেলোনায়, মনে হচ্ছিল বার্সেলোনার প্রতিটা ঘাসরে ভুবনজয়ী করতেছেন। সে বার্সেলোনাকে নিজের সহকারীর হাতে ছেড়ে দিয়ে, টিটোর হাতে ছেড়ে দিয়ে চলে গেলেন বায়ার্নে। সেখানে গিয়েও কি না করলেন, সেখানে গিয়েও একের পর এক ভুবনজয়ী রেজাল্ট নিয়ে আসলেন, টানা লিগ জেতালেন। তারপরে ওখানেও এক গাদা শিষ্য, এমন প্রভাব ফেললেন, এমন প্রভাব ফেললেন যে খোদ জার্মান মেশিন বদলে গেল। বায়ার্ন মিউনিকে পেপ গার্দিওলা যে হাই প্রেসিং টিকি টাকা শুরু করলেন, সেটাতে জার্মান ন্যাশনাল টিম অভিভূত হয়ে গেল।
শুধু অভিভূত হয়ে গেল না, ওই জিনিস তারা ইমপ্লিমেন্ট করলো। ওর্গান ক্লিন্সম্যানের প্রায় পুরোটা টিম তখন বায়ার্ন মিউনিখের, সেই বায়ার্ন মিউনিখের যে বড় সদস্য সংখ্যা সেটা দিয়ে ওই হাই প্রেসিং টিকি টাকা খেলে 2014 বিশ্বকাপ জিতে ফেললো তারা। একেবারে হুবহু পেপ গার্দিওলার বায়ার্নের খেলাটাই যেন জার্মান টিম খেললো, যেখানে গেছে তো তাই হয়েছে। যখন সে বার্সেলোনায় খেলছে, বার্সেলোনায় উনি যে ফুটবলটা খেলছে, তখন স্পেন টিম সেই ফুটবলটা খেলে বিশ্ব জয় করছে। জার্মানিতেও সেই ঘটনা হয়েছে। এরপর ম্যানচেস্টারে এসে যা যা করছেন, তখন শুধু কোচ হিসাবে কি জিততেছেন সেটা দিয়ে আর পেপ গার্দিওলাকে বোঝা যাচ্ছে না। ওই লিগাসিটা তো শুরু করছেন যখন তরুণ, তখন থেকে তার দর্শন নিয়ে গবেষণা হয়। কিন্তু ম্যানচেস্টার সিটিতে যতদিনে এসে পৌঁছাইছেন এবং পৌঁছায় একের পর এক ফুটবলের নানা রকম বিবর্তন, নানা রকম কলা কৌশল মাঠে করে দেখাচ্ছেন। সিটিতে গার্দিওলা যত বেশি জয়ের জন্য ছুটছেন, আই ফিল তার চেয়ে অনেক বেশি ফুটবলে নতুন কি করা যায় জয়ের জন্য, সেটার জন্য ছুটছেন, নতুন কির জন্য বেশি ছুটছেন। সেটা শুধু দু একটা ট্যাকটিক্যাল মুভ বা দু একটা ওই যে ফরমেশন চেঞ্জের মতো ব্যাপার না, পুরো দর্শনে, পুরো চিন্তাধারায় যে পার্থক্যটা। ওদিকে ক্লপ ধরেন গেগেন প্রেসিং করতেছেন, উনি অন্য একটা আইডিয়া নিয়ে আসলেন ক্লপের জবাব দিতে। সে আইডিয়াটা কাজে লাগতেই হবে এমন কোনো কথা নেই। অ্যানাদার সাইড অফ থিঙ্কিং, এই যে বারবার নানা রকম চিন্তা মাঠে আনতেছেন, এটা দিয়ে সারা পৃথিবী প্রভাবিত হচ্ছে, সারা পৃথিবী। তার সঙ্গে যারা টুকটাক কাজ করছে, একটু যে বললাম কোম্পানি বায়ার্ন মিউনিখে গিয়ে এখন সব জিততেছে, কিংবা আতেরটা তার সহকারী ছিলেন, বা তার আরেকটা সহকারী এখন বোধহয় সিটির কোচ হতে যাচ্ছেন, এরা তো আছে যারা তার সঙ্গে কাজ করছে, যেখানে এখন গিয়ে জাবি আলোনসো বা অমুক যেখানে দায়িত্ব পাচ্ছে। সম্ভবত এখন পৃথিবীতে আমি একটু আগে দেখতেছিলাম 9টা ওই বিশ্বের টপ 5 লিগের 9টা দলের কোচ প্রত্যক্ষভাবে গার্দিওলার স্টুডেন্ট, যারা কখনো না কখনো গার্দিওলার কাছ থেকে কোচিং শিখছে। এছাড়া যারা কখনোই তার সঙ্গে কাজ করে নাই, ধরেন উনাই এমরি বা নাগলসম্যান, ইভেন ক্লপের মতো মহিরুহ, তারাও, উনাই এমরি তো সেদিনও বোধহয় বললো যে আমি গার্দিওলার কাছ থেকে শিখি, গার্দিওলা আমার ভাবগুরু। আর নাগলসম্যান বা এই ক্লপ, তারা বললে যে আমরা আসলে গার্দিওলা দ্বারা প্রভাবিত হতে বাধ্য হয়েছি। হ্যাঁ, গার্দিওলা আমাদের বিপরীত মেরুর, নাগলসমান ঠিক বিপরীত মেরু না। নাগলসমানের খেলার মধ্যে, জার্মানির খেলার মধ্যে এখনো গার্দিওলার ছাপ পরিষ্কার। কিন্তু ক্লপ তো একেবারে বিপরীত মেরু ছিলেন। ক্লপ গার্দিওলার দ্বারা প্রভাবিত হয়েছেন। একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে চরমতম শত্রু, চরমতম অপছন্দ আমার তার খেলার স্টাইল, কিন্তু আমি তার দ্বারা প্রভাবিত না হয়ে পারি নাই, এত প্রভাবটা। এই যে বিশাল প্রাপ্তি, এটার বিনিময়ে কি হলো দেখেন। 2025 সালে কোর্টে মামলা করলেন ক্রিস্টিনা। ক্রিস্টিনা হচ্ছে পেপ গার্দিওলার ভালোবাসার সঙ্গী, সেই বার্সেলোনা থেকে, যখন ছোটটা ছিলেন দুজন, সেই সময় থেকে এই দুজন কপত কপতির মতো রেস্টুরেন্টে আড্ডা দিয়ে বেড়াতেন। বার্সেলোনায় পেপ খেলতেছে, কোচিং করাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে লোকটা। সেই যে ছোট ছোট ঝাঁকড়া চুল ছিল, সেই লোকটা নাই, সেই ইয়াং ছেলেটা বদলে যাচ্ছে। ক্রিস্টিনা তার হাত ছাড়েন নাই। ক্রিস্টিনার দুটো মেয়ে, এদের নিয়ে কি সুন্দর সুখের সংসার। ক্রিস্টিনার একটাই চাওয়া ছিল যে তুমি বার্সেলোনাতেই থাকো, এই আশেপাশে কোনো ক্লাবকে কোচিং করাও, দরকার হয় রিয়াল মাদ্রিদকে কোচিং করাও, তাও বাড়িতেই থাকো। আচ্ছা, বাড়িতে থাকে না, আমরা সবাই ম্যানচেস্টারেই আসতেছি, কিন্তু আমাদের একটু সময় দাও। পেপের সে সময় নাই। আমি কোথায় যেন বলতেছিলাম যে হয়তো মেয়েটার স্কুলে প্যারেন্টস কল, ওই দিন প্যারেন্টস মিটিং, কোথায় তখন গার্দিওলা বাসায় বসে হয়তো বোর্ডে ছক আঁকতেছে। রেস্টুরেন্টে নিয়ে গেছে, এদের নিয়ে গিয়ে মেনু দেখতেছে ফ্যামিলির বাকি মেম্বাররা, ওই মেনু কার্ডের উপরে গার্দিওলা প্ল্যানিং করতেছে পরদিন রদ্রিরে কি ভূমিকায় নামানো যায়। আপনি ফ্যামিলির দিক থেকে ভেবে দেখেন, কি অসহনীয় দুঃসহ একটা ব্যাপার। একটা লোক যে ফ্যামিলি ম্যানই ছিল, যে রোমান্টিক একটা মানুষই ছিল, সেই লোকটা ফুটবলে অবসেসড হইতে 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 এমন অবস্থা হচ্ছে, হয়তো কিচেনে বউরে একটু সময় দেওয়ার দরকার, হয়তো বাচ্চাদের নিয়ে একটু স্কুলে যাওয়ার দরকার, একটু অন্তত পার্কে নিয়ে যাওয়া দরকার, একটু রাস্তায় হাঁটা দরকার, কিচ্ছু নাই। কোনো জাগতিক জগৎ আর তার নাই।
মানে বিশেষ করে ম্যানচেস্টারে আসার পরে গার্দিওলা বিকাম এ অবসেসড ফুটবল গাই। সে আর ফুটবলের বাইরে কিছু ভাবতে পারতো না। ইভেন ঘুমের মধ্যেও নাকি ফুটবল নিয়ে কথা বলতেন। এটা ফ্যামিলি নিতে পারে নাই। এমনিতেই ডিট্যাচমেন্ট অনেক দিন ধরে চলতেছিল। ম্যানচেস্টারে আসার পর থেকেই ফ্যামিলি বিচ্ছিন্ন হচ্ছিল। ফ্যামিলি বার্সেলোনায় থাকা শুরু করছিল ক্রিস্টিনা তার বাচ্চাদের নিয়ে। শেষ পর্যন্ত আদালতের আদেশে সেপারেশন হয়ে গেছে গত বছর। সেপারেশন হয়ে যাওয়ার সময় তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল ওই সম্পত্তির ভাগাভাগির বিষয়টা। তো গার্দিওলা সেখানে সারেন্ডার করে বলছেন যে এই ব্যাপারে আদালত এবং ক্রিস্টিনা যা বলবে ওটাই সত্যি, আমার কোনো আত্মপক্ষ সমর্থন নাই, এটা যদি পুরোটাই ক্রিস্টিনাকে দিয়ে দেওয়া হয় তাই সত্যি। ওখান থেকে উনি বেরোয় আসছেন। একটা ছবি ছাপছিল, এএফপি একটা ছবি প্রকাশ করছিল যে আদালত থেকে বের হয়ে এসে ভেতরে কোনো ছবি তো আর তোলার অনুমতি থাকে না, গার্দিওলা আকাশের দিকে এইভাবে তাকায় আছে। তো আমি ওইটা ফেসবুকে পোস্ট করে লিখছিলাম যে এখন আর কাকে খুঁজতেছ পেপ, এখন আর খুঁজে লাভ নেই, যা হারানোর হারায় ফেলছ। হ্যাঁ, গার্দিওলার জীবনের এই যে হারানোর অধ্যায়টা ফিল করা এটা এখন শুরু মাত্র। এখন গার্দিওলার পরিণতি কি দেখেন, সম্ভবত সে আর কোনো ক্লাবের দায়িত্ব নেবে না। ক্লাবের হয়ে তার আর কিছু করার নাই, মানে নতুন করে কিছু করার নাই। খুব বিরল কিছু না ঘটলে কোনো ক্লাবের দায়িত্ব সে নেবে না। তাহলে কি হতে পারে গার্দিওলার পরিণতি? এখনো তো বয়স একেবারে মানে বুড়ো হয়ে যায় নাই, সারফার্গির মতো বয়সে তো পৌঁছান নাই। ফলে তার এখনো পৃথিবীকে দেওয়ার কিছু আছে। দুটো জিনিস ঘটতে পারে, কোনো একটা ন্যাশনাল টিমের দায়িত্ব, সেটা হলে হয়তো স্পেন হতে পারে ন্যাশনাল টিমের দায়িত্ব, নতুবা কোনো জায়গায় উপদেষ্টার দায়িত্ব। সেটা বড় কোনো কোচিং ইনস্টিটিউটে হতে পারে, কোনো ফেডারেশনে হতে পারে, ফিফায় হতে পারে। মানে ওয়েঙ্গার বা ক্লব যে জীবন বেছে নিছেন যে ওকে আমাদের ওই জীবনে যা পাওয়ার না পাওয়ার হয়ে গেছে, এখন আমরা এরকম অ্যাডভাইজারি রোলে বাকি জীবন কাটাবো। এখনই ফার্গির মতো ফুল রিটায়ারমেন্টে সে যাবে না, কিন্তু যে জীবনেই যাক সেটা আসলে রিটায়ারমেন্টের মতোই, ক্লাবের ওই ব্যস্ততা তো থাকবে না। সে যদি স্পেন ন্যাশনাল টিমেও আসে, আমি খুব চাইবো যে একটা বছরের জন্য যদি আর্জেন্টিনা ন্যাশনাল টিমের দায়িত্বে আসতো, যদিও সেটা আবার আমাদের ইগোতে লাগবে, আমরা আর্জেন্টিনার বাইরের কোচ পছন্দ করি না। কিন্তু পেপ আর্জেন্টিনার দায়িত্বে এক বছর থাকলে ভালো লাগতো। যেখানে যাক, সে তো এখন আর ওই ব্যস্ততা তার থাকবে না। বছরে অল্প কয়টা দিন ব্যস্ততা থাকবে, দিনে একটা দুটো ঘন্টা হয়তো সেমিনারে কথা বলা, যদি উপদেষ্টা হিসাবে কোথাও জয়েন করে, কিছু প্ল্যানিং, কিছু বিশেষজ্ঞ মতামত, এই তো। আর যদি মিডিয়া এক্সপার্ট হয় তাহলে ওই সপ্তাহে একটা দুটো দিন কাজ করা। বাকি সময়টা তো ঘুরে ফিরে বার্সেলোনার ওই বাসাতেই থাকতে হবে। ওই ফাঁকা বাসা তারে হান্ট করে বেড়াবে, ওই রাস্তায় একা একা হেঁটে বেড়াবে যে কেউ ছুটে এসে তারে যদি জড়ায় ধরতো, মেয়ে দুটো ছুটে এসে যদি তারে জড়ায় ধরতো, তার সময় হান্ট করে বেড়াবে, নিঃসঙ্গতা হান্ট করে বেড়াবে। যে জন্য সে বিদায়ী বক্তব্যে সবকিছু বাদ দিয়ে ওই কথাটা বলছে যে আমাকে পৃথিবীর যে কোনো রাস্তায় একা একা হাঁটতে দেখলে আপনারা এসে আমাকে একটু জড়ায় ধরবেন, ওইটাই আমার সবচেয়ে বেশি দরকার এখন জীবনে। এখন সে ফিল করতেছে কি হারাইছে। হ্যাঁ, পুরোটাই ট্রাজিক গল্প না হয়তো, কারণ কালকেই একটা রিপোর্ট বলতেছে যে ক্রিস্টিনার সঙ্গে তার এখনো বন্ধুত্বটা আছে। আহ, সে হয়তো বার্সেলোনায় ফিরে যাবে। আমার খুব ওয়েল উইশ যে গার্দিওলা জীবনের যে অবহেলাটা করছেন, ওই অবহেলাটাকে ক্ষমা করে দিয়ে ক্রিস্টিনা বন্ধু হিসেবে হলেও তার পাশে থাকবেন, মেয়ে দুটো বন্ধু হিসেবে হলেও বাবার পাশে থাকবে। কারণ এই লোকটা আসলে তো নিজের জন্য আপনাদের অবহেলা করে নাই, ফুটবলের জন্য করছে, ফুটবল বিশ্বরে সমৃদ্ধ করার জন্য করছে। এই লোকটা যা করছে তাতে ফুটবল নামের একটা খেলা কয়েক ধাপ আগায় গেছে পৃথিবীতে। ফুটবলের ইতিহাস যতদিন থাকবে সেখানে বিশাল একটা চ্যাপ্টারের নাম থাকবে পেপ গার্দিওলা স্কুল। এই যে স্কুলটা তৈরি করতে সে আসলে জীবনটারে সময় দিতে পারে নাই। এই স্কুলে অসংখ্য বাচ্চা তৈরি করতে গিয়ে সে জীবনটারে সময় দিতে পারে নাই। ফলে আমার ধারণা আপনারা তারে ক্ষমা করে দেবেন, তার এই যে জীবনের প্রতি অবহেলা এটারে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দিয়ে আপনারা তারে জড়ায় ধরবেন। সে আজকে ওই জড়ায় ধরার জন্য খুব বুভুক্ষু হয়ে পড়ছে। গার্দিওলার এই বিদায়টা তাই আমি কেবল সাফল্যমণ্ডিত বিদায়, একটু সাফল্যমণ্ডিত বিদায় বলে ভাবতে পারতেছি না। খুব নিঃসঙ্গ একটা মানুষ একা একা কোথায় যাবে খুঁজে পাচ্ছে না, এই লোকটার পাশে এখন থাকা দরকার। সবাই ভালো থাকবেন, পেপের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা।